নাতিটিউড চ্যানেলে আবারও তোমাদের স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা পলিটেকনিক সেকেন্ড সেমিস্টারের ইঞ্জিনিয়ারিং মেকানিক্স যে সাবজেক্ট আছে তার যে প্রথম ইউনিট বা প্রথম যে চ্যাপ্টার সেটা হচ্ছে বেসিক্স অফ মেকানিক্স অ্যান্ড ফোর্স সিস্টেম। তো আজকের ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের বেসিক যে কনসেপ্ট সেগুলো ভালোভাবে বুঝবো। তো এখানে চ্যাপ্টারের নাম থেকেই বুঝতে পারছো এটা একটা বেসিক চ্যাপ্টার। এটা ভালো করে না বুঝলে পরবর্তী চ্যাপ্টারগুলোতে তোমাদের কিন্তু অসুবিধা হবে। তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে। তো এটা হচ্ছে পার্ট 1। এই চ্যাপ্টারের জন্য দুটো পার্ট হবে আর কি। তো এই চ্যাপ্টারের প্রথম যে কনসেপ্টটা এখানে নেওয়া হয়েছে বা প্রথম যে টপিক এখানে নেওয়া হয়েছে সেটা হচ্ছে কনসেপ্ট অফ ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। ইঞ্জিনিয়ারিং মেকানিক্স বা সিম্পলি মেকানিক্স বলতে কি বোঝায়? এটা একটা ফিজিক্সের একটা ব্রাঞ্চ বা বাংলাতে এটাকে বলবিদ্যাও বলা হয়, যেখানে বল সম্পর্কিত যাবতীয় ক্যালকুলেশন যাবতীয় স্টাডি করা হয়, সেটাই হচ্ছে মেনলি মেকানিক্স। তো এখানে ডেফিনেশনটা কি বলা হচ্ছে দেখো, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স ইজ আ ব্রাঞ্চ অফ ফিজিক্যাল সায়েন্স বা ফিজিক্স বলতে পারো, দ্যাট ডিলস উইথ দ্য স্টাডি অফ ফোর্সেস অ্যান্ড দেয়ার এফেক্ট অন বডি। অর্থাৎ কোনো একটা বস্তু ধরো এখানে আছে, ঠিক আছে, এখানে কোনো একটা বস্তু আছে। এবার এই বস্তুটা যদি ধরো মেঝের উপর আছে, তাহলে এর যে সেলফ ওয়েট সেটা নিচের দিকে ক্রিয়া করছে, তার যে রিয়াকশন সেটা উপরের দিকে ক্রিয়া করছে। একটা বল প্রয়োগ করে যদি একে এদিকে টানা হয় তাহলে অপোজিট ডাইরেকশনে ফ্রিকশনাল ফোর্স ক্রিয়া করছে। তাহলে একটা বস্তুর উপর যে সমস্ত ফোর্স অ্যাপ্লাই হচ্ছে তার যে স্টাডি বা সেগুলো নিয়ে যে অ্যাপ্লিকেশন বা যে সমস্ত ক্যালকুলেশন হচ্ছে, এটাকেই বলা হচ্ছে মেনলি ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। ঠিক আছে, এর পরবর্তী টপিক আমরা কি আছে সেটা দেখব। পরবর্তী যে টপিক, মেকানিক্সের যে মেন যে ভাগ, মেকানিক্স বা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, এটাকে মেনলি দুটো ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে স্ট্যাটিক্স, একটা হচ্ছে ডাইনামিক্স। স্ট্যাটিক্স বাংলায় বলতে গেলে স্থিতিবিদ্যা, আর ডাইনামিক্স হচ্ছে কি গতিবিদ্যা। তো নামগুলো বাংলাতে একটু শুনে নিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো স্ট্যাটিক্সটা কী জিনিস সেটা আগে বোঝো। স্ট্যাটিক্স যেটা এখানে বলা হচ্ছে বাই ডেফিনেশন, যে ইট ইজ আ ব্রাঞ্চ অফ মেকানিক্স দ্যাট ডিলস উইথ দ্য অ্যানালিসিস অফ লোডস অ্যান্ড দেয়ার এফেক্টস অন দ্য সিস্টেম হোয়েন ইটস ভেলোসিটি ইজ জিরো। ভেলোসিটি ইজ জিরো মানে কি? কোনো বস্তু স্ট্যাটিক আছে, স্থির আছে, অর্থাৎ একটা বস্তু যখন স্থির অবস্থায় আছে তখন, যেমন এই যে এক্সাম্পলটা দিলাম, বস্তুটা যদি স্থির থাকে তখন তার উপর যে সমস্ত ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেটা স্ট্যাটিক্সের মধ্যে মধ্যে পড়ছে, তার ক্যালকুলেশন বা তার স্টাডি সেটা স্ট্যাটিক্সের মধ্যে পড়ছে। অর ইট হ্যাজ স্ট্যাটিক্স ব্যালেন্স উইথ দ্য এনভায়রনমেন্ট, বা পরিপার্শ্বিকের সাপেক্ষে সে স্থির আছে, সেটাই হচ্ছে স্ট্যাটিক্স বা তার যে পড়াশোনা সেটা হচ্ছে স্ট্যাটিক্স। দ্বিতীয়ত ডাইনামিক্স বলতে কি? ডাইনামিক্সের যে ডেফিনেশন বাংলাতে কি বললাম, গতিবিদ্যা। তো ডাইনামিক্স বা গতিবিদ্যা এখানে কি বলা হচ্ছে, ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং মেকানিক্স দ্যাট ডিলস উইথ দ্য ফোর্সেস অ্যান্ড দেয়ার এফেক্ট। ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের যে ব্রাঞ্চে ফোর্স এবং তাদের যে এফেক্ট নিয়ে যে সমস্ত ক্যালকুলেশন করা হয়, হোয়েন দ্য বডি ইন মোশন, বা একটা বস্তু যখন গতিশীল আছে তখন তার উপর কি কি ফোর্স আসছে সেগুলো নিয়ে যে ব্রাঞ্চ সেটাকে বলা হচ্ছে ডাইনামিক্স। ডাইনামিক্স ইজ দ্য স্টাডি অফ ফোর্স হোয়েন দ্য বডি ইজ মুভিং। তো ব্যাপারটা কি, যখন একটা বস্তু গতিশীল আছে, ধরো একটা গাড়ি, একটা গাড়ি গতিশীল আছে, তাহলে তার যে মেকানিক্স সেটা হচ্ছে কি ডাইনামিক্স। বা একটা একটা রোটেশনাল একটা সার্কুলার মোশনে আছে এরকম কোনো একটা বস্তু, তাহলে এর উপর বিভিন্ন ফোর্স অ্যাপ্লাই হয়, তোমরা ফিজিক্সে পড়েছো যে সেন্ট্রিপেটাল ফোর্স, সেন্ট্রিফিউগাল ফোর্স। তা এইগুলো হচ্ছে সবই ডাইনামিক্সের মধ্যে আসছে। গতিশীল বস্তুর উপর যে ফোর্স বা তার এফেক্ট নিয়ে যে সমস্ত স্টাডি সেটা হচ্ছে ডাইনামিক্স। এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ ডাইনামিক্সকে আবার ফার্দার সাবডিভাইডেড করা হচ্ছে, অর্থাৎ দুটো ভাগ আছে, একটা হচ্ছে কাইনেটিক্স, একটা হচ্ছে কাইনেম্যাটিক্স। তো প্রথমত কাইনেটিক্সটা কি সেটা একটু দেখে নাও। ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট ব্রাঞ্চ অফ ডাইনামিক্স, এটা ডাইনামিক্সেরই একটা ব্রাঞ্চ, দ্যাট ডিলস উইথ দ্য মুভমেন্ট অফ দ্য বডি ডিউ টু দ্য ইউজ অফ ফোর্স। অর্থাৎ কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে যে মুভমেন্ট হয়
বা গতিশীল হয় তার যে স্টাডি সেটা নিয়ে যে ক্যালকুলেশন সেটা হচ্ছে কাইনেটিক্স। আর দ্বিতীয়ত যেটা বলা হচ্ছে কাইনেম্যাটিক্স, এখানে কি বলা হচ্ছে দেখো, ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট ব্রাঞ্চ অফ ডাইনামিক্স হুইচ ডিলস উইথ দ্য বডি ইন মোশন উইদাউট কনসিডারিং দ্য ফোর্স ফর দ্য মুভমেন্ট অফ দ্য বডি। অর্থাৎ কাইনেম্যাটিক্সের ক্ষেত্রে ফোর্সটাকে কনসিডার করা হয় না, ফোর্সের কারণেই কোনো বস্তু গতিশীল হয়, কিন্তু কাইনেমেটিক্সের ক্ষেত্রে ফোর্সটাকে কনসিডার করা হয় না। ফোর্স ছাড়া অন্যান্য যে প্রপার্টিগুলো আছে কোনো একটা মুভিং কোনো অবজেক্টের ক্ষেত্রে, অর্থাৎ তার যে অ্যাক্সেলারেশন বা তার যে মোমেন্টাম বা বাংলায় বলা হয় ভরবেগ, হ্যাঁ, এইগুলো নিয়ে ক্যালকুলেশন করা হয় বা এগুলো নিয়ে স্টাডি করা হয়, সেই ব্রাঞ্চটা হচ্ছে কাইনেমেটিক্স। তাহলে কাইনেটিক্স এবং কাইনেম্যাটিক্স এর যে সূক্ষ্ম পার্থক্য সেটা একটু সামারাইজ করে দিচ্ছি। দেখো, দুটোই হচ্ছে ডাইনামিক্স এর ব্রাঞ্চ, দুটোতেই গতিশীল বস্তুর স্টাডি করা হচ্ছে। তার মধ্যে কাইনেটিক্সের ক্ষেত্রে ফোর্সটাকে কনসিডার করা হয়, কিন্তু কাইনেমেটিক্সের ক্ষেত্রে ফোর্সটাকে কনসিডার করা হয় না। অর্থাৎ কাইনেটিক্সের ক্ষেত্রে গতির কারণটাকেও কনসিডার করা হয়, আর এখানে গতির কারণ অর্থাৎ ফোর্সটাকে কনসিডার করা হয় না। তার কারণে অন্যান্য যে সমস্ত প্রপার্টি আছে গতিশীল বস্তুর সেগুলোকে নিয়ে স্টাডি করা হয়। নেক্সট যে ইম্পর্টেন্ট টপিক এখানে আছে সেটা হচ্ছে রিজিড বডি। তো নামটা থেকেই বুঝতে পারবে রিজিড বডি বা বাংলায় বলা হয় দৃঢ় বস্তু, যে বস্তু খুবই শক্ত। তো সোজা বাংলায় একটু বলে দিই তাহলে কনসেপ্টটা বুঝতে সুবিধা হবে। যে সমস্ত বস্তু বা কোনো বস্তুর যদি এরকম হয় তাকে ফোর্স অ্যাপ্লাই করা সত্ত্বেও, হিউজ পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করা সত্ত্বেও তার যদি কোনো রকম ডিফরমেশন না হয়, ডিফরমেশন বলতে তার শেপ বা সাইজের যদি কোনো পরিবর্তন না হয়, অর্থাৎ সেটা বড় হয়ে যাওয়া বা ছোট হয়ে যাওয়া বা বেন্ড হয়ে যাওয়া, ফোর্স অ্যাপ্লাই করে যদি এটা না হয় কোনো বস্তুতে, তখন সেই বডিটাকে বলা হবে রিজিড বডি। ওকে, তো রিজিড বডির যে ডেফিনেশন এখানে কি বলা হচ্ছে দেখো, হ্যাঁ, রিজিড বডি ইজ জেনারেলি ডিফাইন্ড অ্যাজ এ বডি অন হুইচ দ্য ডিস্টেন্সেস বিটুইন টু পয়েন্টস নেভার চেঞ্জেস whenever be force applied on it, or in other words, এই ডেফিনেশনটা ভালো করে মনে রাখবে, it can be said that the body which does not deform under the influence of forces is known as rigid body. তাহলে এই অংশটা তোমাদের কাছে বোঝার জন্য আরও সুবিধা। আর এখানে কি বলছে সেটাও আমি একটু বুঝিয়ে দিচ্ছি, যে এই বস্তুর উপর যদি ফোর্স অ্যাপ্লাই করা হয় তাহলে এখানে একটা পয়েন্ট আছে, আর ধরো এখানে একটা পয়েন্ট আর এখানে একটা পয়েন্ট, তো এর উপর যতই ফোর্স অ্যাপ্লাই করো এই দুটো পয়েন্টের মধ্যবর্তী যে ডিস্টেন্স সেটা সবসময় সেম থাকবে, কোনো পরিবর্তন হবে না, যেহেতু বস্তুটা রিজিড, এটা কোনো ডিফরমেশন হচ্ছে না। তো এই কথাটা একটু জটিল করে এখানে বলা আছে, তো এটা যদি মনে না থাকে তোমরা এই অংশটুকু লিখলেও আশা করি হয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে রিজিড বডি। এবার একটা ইম্পর্টেন্ট কথা এখানে বলা হচ্ছে যে অ্যাজ ইন রিয়েল লাইফ নো সাবস্ট্যান্সেস ইজ রিজিড। বাস্তবে কোনো বস্তুই রিজিড হতে পারে না, 100% রিজিড হতে পারে না। তাকে একটা হিউজ পরিমাণ যদি ফোর্স অ্যাপ্লাই করা হয় একটা সময় সে ডিফর্ম করবে বা সেটা কোল্যাপস করবে, ঠিক আছে। তবে এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, ওয়ান জেনারেল রিয়েল টাইম এক্সাম্পল অফ রিজিড বডি ইজ আ বল বিয়ারিং, ঠিক আছে, এটা মনে রাখতে পারো। বল বিয়ারিং মেড অফ হার্ডেন্ড স্টিল ইজ এ গুড এক্সাম্পল অফ রিজিড বডি। তো বল বিয়ারিংয়ের ক্ষেত্রে কি হয়, একটা বল বিয়ারিংয়ের ক্ষেত্রে এরকম করে সলিড কিছু বল থাকে, স্টিলের বল থাকে, ঠিক আছে, তার উপরে আর একটা পাত থাকে। তাহলে এর উপর একটা লরির চাকাতে যদি দেখো তোমরা, তাহলে এই ছোট ছোট বল একটা হিউজ পরিমাণ ফোর্স কিন্তু এরা সহ্য করতে পারে, ঠিক আছে। তাহলে এই বলগুলা মোটামুটি একটা রিজিড বডি হিসাবে কনসিডার করা হয়, ঠিক আছে। তো একবারে 100% রিজিড বাস্তবে হতে পারে না, এই কথাটা মনে রাখবে, ঠিক আছে। নেক্সট যে টপিক সেটা হচ্ছে ফ্লেক্সিবল বডি। এটা হচ্ছে রিজিড বডির অপোজিট। এটা নিয়ে খুব একটা ক্যালকুলেশন আমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে নেই, তবে এর সঙ্গে কম্পেয়ার করার জন্য এটা সিলেবাসে অবশ্যই আছে, তো কম্পেয়ার করে প্রশ্ন অনেক সময় আসতে পারে। তো ফ্লেক্সিবল বডিটা কি সেটা একটু দেখো এখানে, এ বডি দ্যাট ক্যান ডিফর্ম আন্ডার দ্য অ্যাকশন অফ ফোর্সেস and regain
ইটস অরিজিনাল শেপ হোয়েন দ্য ফোর্স ইজ রিমুভড। মানে একটা রিজিড ফ্লেক্সিবল বডি, বা তোমরা ফিজিক্সে যেটা পড়েছো সেটা হচ্ছে ইলাস্টিক বডি, যে কোনো একটা বস্তু আছে, এটা ধরো একটা রাবার, তাহলে এর উপর যদি ফোর্স অ্যাপ্লাই করা হয়, তাহলে কি হবে, এটা এর লেন্থটা বেড়ে যাবে, ঠিক আছে। কিন্তু যদি এই ফোর্সটা যদি রিমুভ করে নেওয়া হয়, তাহলে এই ফোর্সটা যদি আমাদের এখানে যদি রিমুভ করে নেওয়া হয়, তাহলে কি হবে, আবার আগের অবস্থায় ফিরে আসবে, ঠিক আছে। তো এটা হচ্ছে ফ্লেক্সিবল বডির প্রপার্টি। তাহলে রিজিড বডি মানে সংক্ষেপে কি বলবো, যে যে বস্তুকে বল প্রয়োগ করে কোনো রকমভাবে ডিফর্মেশন করা যায় না, বা তার শেপ বা তার সাইজের কোনো পরিবর্তন করা যায় না। কিন্তু অপরপক্ষে ফ্লেক্সিবল বডিটা হচ্ছে উল্টো, যে বস্তুর উপর বল প্রয়োগ করে তাকে শেপ বা তার সাইজের পরিবর্তন করা যায়, তাকে বেন্ড করা যেতে পারে, কিন্তু সেই বলটাকে যখনই রিমুভ করে নেওয়া হবে, সরিয়ে নেওয়া হবে, তখন সেটা আবার তার অরিজিনাল শেপে ফিরে আসবে, আগের অবস্থায় ফিরে আসবে। এই হচ্ছে ফ্লেক্সিবল বডি। এর পরবর্তী কি টপিক আছে সেটা আমরা দেখব। পরবর্তী টপিক খুবই সহজ, আমি সিম্পলি একটু পড়িয়ে যাচ্ছি। স্কেলার কোয়ান্টিটি, দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি দ্যাট হ্যাভ অনলি ম্যাগনিটিউড and no direction are known as scalar quantity or scalar. Okay, example of scalars are electric charge, density, mass, etc. তো অনেক স্কেলার কোয়ান্টিটি আছে, এর বাইরে যেমন এরিয়া আছে, প্রেশার আছে, ওয়ার্ক, পাওয়ার, এনার্জি, এগুলো সবই হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, ঠিক আছে। এবং এর পরবর্তী যে টপিক সেটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। তো এখানে তোমরা আশা করি তোমাদের জানাই আছে, দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি দ্যাট হ্যাভ বোথ ম্যাগনিটিউড অ্যাজ ওয়েল অ্যাজ ডাইরেকশন আর নোন অ্যাজ ভেক্টর কোয়ান্টিটি অর ভেক্টর। দ্য এক্সাম্পল অফ ভেক্টরস আর ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, তারপর ফোর্স এটসেট্রা। এগুলো হচ্ছে কি ভেক্টর কোয়ান্টিটি। এর বাইরেও আরও ভেক্টর কোয়ান্টিটি আছে, মোমেন্টাম আছে, তারপর কোনো বস্তুর ওয়েট আছে, সবই হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, ঠিক আছে। তো আমরা চলে যাব পরবর্তী টপিকে। পরবর্তী টপিক হচ্ছে ডেফিনেশন অফ ফোর্স বা হোয়াট ইজ ফোর্স, ঠিক আছে। তো চ্যাপ্টারটাই হচ্ছে ফোর্স নিয়ে, তো কনসেপ্টটা ভালো করে বুঝবে। তো এখানে ফোর্স বলতে কি বোঝায় সেটা দেখো, যে ফোর্স ইজ আ ফিজিক্যাল কোয়ান্টিটি দ্যাট কজেস এ চেঞ্জ ইন স্টেট অফ মোশন অর শেপ অফ অ্যান অবজেক্ট। ইট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি মিনিং ইট হ্যাজ বোথ ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন। তাহলে এখানে এই কথাটা বুঝতে হবে, চেঞ্জ ইন স্টেট অফ মোশন অর শেপ অফ অ্যান অবজেক্ট। তাহলে ফোর্স হচ্ছে এমন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, হ্যাঁ, যেটা কোনো বস্তুর উপর প্রয়োগ করে কি কি করা যেতে পারে। একটা বস্তু এখানে স্থির আছে, তাকে ফোর্স প্রয়োগ করে তাকে গতিশীল করা যেতে পারে। আবার একটা বস্তু গতিশীল আছে, তাকে ফোর্স প্রয়োগ করে তাকে স্থির করা যেতে পারে। আবার একটা বস্তু সরল রেখায় যাচ্ছে, তাকে যদি ফোর্স অ্যাপ্লাই করা হয় তার ডাইরেকশনে পরিবর্তন করা যেতে পারে। অথবা আরও একটা কথা বলছে, শেপের পরিবর্তন হতে পারে। ধরো একটা কিউব আছে, হ্যাঁ, এই কিউবটাকে যদি একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়, হিউজ পরিমাণ কম্প্রেসিভ ফোর্স যদি অ্যাপ্লাই করা হয়, তাহলে দেখা গেল সেটা আরও চাওড়া হয়ে গেল, ঠিক আছে। এটা হতে পারে, তার মানে তার শেপের পরিবর্তন হচ্ছে। তো এখানে এটাই বলা হচ্ছে, ফোর্স ইজ এ ফিজিক্যাল কোয়ান্টিটি দ্যাট কজেস এ চেঞ্জ ইন স্টেট অফ মোশন, তার গতিশীল অবস্থার পরিবর্তন করতে পারে, অর শেপ, তার আকার বা আকৃতির পরিবর্তন করতে পারে, অফ অ্যান অবজেক্ট, কোনো বস্তুর। ইট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, এটা অবশ্যই একটা ভেক্টর কোয়ান্টিটি, মিনিং ইট হ্যাজ ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন, অর্থাৎ এর মান এবং দিক দুটোই আছে। ওকে, এরপরের যেটা এখানে বলা হচ্ছে ইউনিট অফ ফোর্স, এগুলো তোমাদের জানা জিনিস। সেটা হচ্ছে যে এসআই ইউনিট হচ্ছে কি নিউটন, ঠিক আছে। এবার এখান থেকে তোমরা আরেকটা জিনিস মনে রাখবে, নিউটন আর কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার আর দ্য সেম থিংস। ওকে, এই দুটো হচ্ছে একই জিনিস, এটা অনেক সময় তোমরা ভুলে যাও, তো এটা অবশ্যই মনে রাখবে। তারপর সিজিএস ইউনিট যেটা, সেটা হচ্ছে ডাইন, আর 1 ডাইন সমান হচ্ছে 10⁻⁵ নিউটন। ওকে, তো এইখানে অনেকে একটু ভুল করতে পারে, একটু আমি ঘুরিয়ে একটু লিখে দিই, যে 1 নিউটন ইকুয়াল টু যদি জিজ্ঞাসা করা হয় তখন হবে 10⁵ ডাইন। ওকে, 1 নিউটন ইকুয়াল টু 10⁵ ডাইন। কিন্তু এখানে দেখো উল্টো করা আছে, ডাইনটাকে আগে আছে, ডাইনকে নিউটন আকারে করতে গেলে মাইনাস আসবে পাওয়ারটা, আর এখানে দেখো পাওয়ারে মাইনাস নেই, ঠিক আছে, এটা একটু মনে রাখবে।
তো নেক্সট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ ফোর্স। একটা ফোর্সকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়, অর্থাৎ ফোর্সটা তো আমরা চোখে দেখতে পাই না, ফোর্স যে অ্যাপ্লাই করছে বা যে মেশিন দিয়ে অ্যাপ্লাই করা হয় সেটাকে আমরা দেখতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি ফোর্সকে আমরা চোখে দেখতে পাই না। ঠিক আছে, এই জন্য এটাকে ক্যালকুলেশন করার জন্য তাকে রিপ্রেজেন্টেশনের কিছু মেথড দরকার আছে। ঠিক আছে, তো সেগুলো কি সেটা আমরা দেখব। রিপ্রেজেন্টেশন অফ ফোর্স, তো প্রথম যে মেথড সেটা হচ্ছে অ্যাজ এ ভেক্টর। ফোর্স যেহেতু ভেক্টর কোয়ান্টিটি, তাহলে তাকে ভেক্টর হিসাবে আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, এখানে কি বলা হচ্ছে, এ ফোর্স ইজ রিপ্রেজেন্টেড বাই অ্যান অ্যারো হোয়ার দ্য লেন্থ ডিনোট দ্য ম্যাগনিটিউড অ্যান্ড অ্যারো হেড ইন্ডিকেট দ্য ডাইরেকশন। তোমরা ফিজিক্সেও করেছো যেটা, যে এই একটা অ্যারো দিয়ে ধরো এ, এখানে বি লেখা আছে, তাহলে এই এ বি এর যে লেন্থ সেটা এই ভেক্টরের ম্যাগনিটিউডকে বোঝায়, এবং এর যে অ্যারো হেড বা এর যে ডাইরেকশন, এটা তার ডাইরেকশনকে বোঝায়, এটা কোন দিকে আছে সেটা তার ডাইরেকশনকে বোঝায়। ঠিক আছে, এটা হচ্ছে ভেক্টর মেথড। ভেক্টর মানে শুধু ফোর্সকে যে এরকমভাবে প্রকাশ করা হয় না, করা হয় তা নয়, অন্য যে কোনো ভেক্টর কোয়ান্টিটিকে এরকমভাবে প্রকাশ করা হয়, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, সবাইকেই এরকম ভেক্টর আকারে এই নিয়মে করা হয়। তো এটা একটা নিয়ম, এবং আরও একটা নিয়ম এখানে আছে, সেটা হচ্ছে বোস নোটেশন। তো বোস নোটেশনটা কি একটু পড়ে দেখো। বোস নোটেশন ইজ ইউজড designate a force. As per this notation, each force is designated or named by two spaces, one on each side of the line of action of the force. These spaces are generally named by capital letters A, B, C serially. তো একদম সংক্ষেপে বলতে গেলে সেটা হচ্ছে বোস নোটেশন অনুযায়ী ভেক্টর রিপ্রেজেন্ট করার যে নিয়ম সেটা হচ্ছে, এরকম একটা অ্যারো থাকবে, এর এই পাশে একটা অ্যালফাবেট থাকবে, এদিকে একটা থাকবে। ঠিক আছে, এখানে যেমন এর ইনিশিয়াল পয়েন্ট এবং এরকম এন্ড পয়েন্টে থাকছে, এখানে তা না, এখানে দুই দিকের যে স্পেস, ঠিক আছে, দুই দিকের যে স্পেস আছে সেই স্পেসে আমাদের অ্যালফাবেটগুলো লিখতে হবে। এই জন্য এটাকে স্পেস কথাটা বা স্পেস ডায়াগ্রামও বলা হয় বোস নোটেশনের মাধ্যমে। যখন কোনো ভেক্টর বা কোনো ফোর্সকে ডিনোট করা হয় তখন সেটাকে স্পেস ডায়াগ্রামও বলা হয়। ঠিক আছে, তো তাহলে এর ডিফারেন্সটা বুঝবে, যখন ভেক্টর হিসাবে ফোর্সকে করছি তখন ফোর্সের একটা অ্যারোর একটা পয়েন্টের একটা, এই পয়েন্টে একটা নাম থাকবে, এদিকে একটা নাম থাকবে, তার একটা অ্যারো থাকবে, আর এখানে কি হবে, স্পেসে লিখতে হবে, দুই দিকের ফাঁকা জায়গাতে লিখতে হবে। ঠিক আছে, বা এরকম আরও জটিল যখন হয় তখন বোস নোটেশনের সুবিধা হয়। ধরো একটা ট্রায়াঙ্গেল আছে, একটা ট্রায়াঙ্গেল, এরকম কিছু ফোর্স আছে, তাহলে এই ফোর্সের ধরো মাঝে একটা এ দিলাম, এখানে বি দিলাম, এখানে সি দিলাম, এখানে ডি দিলাম, তাহলে এই ফোর্সটার নাম হবে এ বি, এই ফোর্সটার নাম হবে এ সি বা সি এ, আবার এই ফোর্সটার নাম হবে এ ডি। ঠিক আছে, এরকম। নেক্সট যে টপিক এখানে আছে সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ ফোর্স। ওকে, তো ক্যারেক্টারিস্টিক্স অফ ফোর্স বলতে অর্থাৎ ফোর্সের যে বৈশিষ্ট্য সেগুলো আমরা একটু দেখব। যদিও ডেফিনেশনের মধ্যে আমরা অনেকটাই জেনেছি। প্রথমত কি বলছে, ম্যাগনিটিউড, দ্য স্ট্রেংথ অফ দ্য ফোর্স। ম্যাগনিটিউড দ্বারা বেসিক্যালি কি বোঝা যায়, কোনো ফোর্সের স্ট্রেংথ বোঝা যায়, অর্থাৎ কোনো ফোর্সের ম্যাগনিটিউড যত বেশি তার স্ট্রেংথ বা তার শক্তি তত বেশি। ঠিক আছে, দ্বিতীয় যে ক্যারেক্টারিস্টিক সেটা হচ্ছে ডাইরেকশন, দ্য লাইন অ্যালং হুইচ দ্য ফোর্স ইজ অ্যাক্ট। যে লাইন বরাবর কোনো ফোর্স অ্যাক্ট করে বা কোনো ফোর্স যে লাইন বরাবর ক্রিয়া করে সেটাকে তার ডাইরেকশন বলা হচ্ছে। ঠিক আছে, সেটা হচ্ছে তার ডাইরেকশন। এবং তৃতীয়ত যে ক্যারেক্টারিস্টিক আছে সেটা হচ্ছে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন। ঠিক আছে, কোনো একটা বস্তুর যে পয়েন্টে ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন। ওকে, তারপর 4 নম্বর আরও একটা ক্যারেক্টারিস্টিক্স এখানে আছে, লাইন অফ অ্যাকশন। তো লাইন অফ অ্যাকশন মানে কি, দ্য ইমাজিনারি লাইন অ্যালং হুইচ দ্য ফোর্স ইজ ডাইরেক্টেড। তো এখানে আমি এই ফোর্সটাকে যদি আমি কনসিডার করি, ঠিক আছে, এই ফোর্সটাকে, তাহলে এই যে লাইনটাকে যদি আমি কন্টিনিউ করি, তাহলে এই লাইনটা হচ্ছে কি লাইন অফ অ্যাকশন। ঠিক আছে, তাহলে একটা ফোর্সের ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ একটা ফোর্সকে ভালোভাবে বোঝাতে গেলে তার ম্যাগনিটিউড দরকার, তার ডাইরেকশন দরকার, তার পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন, তার লাইন অফ অ্যাকশন। এই চারটে ক্যারেক্টারিস্টিক্স দিয়ে একটা ফোর্সকে সম্পূর্ণভাবে রিপ্রেজেন্ট করা যায়।
নেক্সট যে ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে এফেক্ট অফ ফোর্স, অর্থাৎ ফোর্স অ্যাপ্লাই করে তার কি কি এফেক্ট পাওয়া যায় সেটা আমরা দেখব। তো প্রথম যে এফেক্ট এখানে বলা হচ্ছে ক্যান কজ এ বডি অ্যাট রেস্ট টু মুভ, অর্থাৎ কোনো বস্তু স্থির আছে তাকে মুভ করা যেতে পারে, তাকে গতিশীল করা যেতে পারে ফোর্স এর মাধ্যমে। দ্বিতীয়ত ক্যান স্টপ, অর্থাৎ ফোর্স ক্যান স্টপ অর চেঞ্জ দ্য ডাইরেকশন অফ মুভিং বডি। একটু আগে আমি যেটা বলছিলাম, একটা মুভিং বডি আছে, এখানে যদি কোনো রকমভাবে এদিক থেকে ফোর্স দেওয়া হয় তাহলে তার ডাইরেকশন চেঞ্জ করা যেতে পারে, ঠিক আছে। তারপর 3 নম্বরে কি আছে সেটা আমরা দেখব। 3 নম্বরে যেটা বলা হচ্ছে ক্যান চেঞ্জ দ্য শেপ অর সাইজ অফ অ্যান অবজেক্ট। ওকে, কোন একটা অবজেক্টের শেপ বা সাইজ চেঞ্জ করা যেতে পারে, এদিক থেকে যদি ফোর্স অ্যাপ্লাই করা হয় তাহলে দেখা যাবে বস্তুটা আরও ছোট হয়ে যাবে, ঠিক আছে, কম্প্রেসিভ ফোর্স যদি অ্যাপ্লাই করা হয়। তো 4 নম্বরে কি আছে সেটা আমরা দেখব। 4 নম্বরে যেটা বলছে ক্যান প্রডিউস অ্যাক্সিলারেশন ইন আ বডি, কোনো একটা বস্তু স্থির থাকুক বা গতিশীল থাকুক তার উপর যদি ফোর্স অ্যাপ্লাই করা হয় সে অ্যাক্সিলারেট হবে, অর্থাৎ তার গতি বৃদ্ধি হবে। এর পরবর্তী যে ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ ট্রান্সমিসিবিলিটি অফ ফোর্স। তো ভালো করে এটা পড়ে নাও। এখানে প্রথমে দ্য এফেক্ট অফ এ ফোর্স অন রিজিড বডি, এই কথাটা অবশ্যই এখানে দিতে হবে। রিমেইনস আনচেঞ্জড ইফ ইট ইজ মুভড অ্যালং ইটস সেম লাইন অফ অ্যাকশন প্রোভাইডেড ইটস ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন রিমাইন সেম। তো এখানে মেনলি যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যে এই একটা বস্তু আছে, এটা হচ্ছে কী ধরনের বস্তু, অবশ্যই রিজিড বডি। ওকে, তো একটা রিজিড বডির উপর ধরো একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, হ্যাঁ, এরকম একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। এখন এই ফোর্সের যে লাইনস অফ অ্যাকশন সেটা কী রকম, এর সোজাসুজি যাবে, ঠিক আছে। তো এখানে যে কথাটা বলছে দ্য এফেক্ট অফ ফোর্স অন এ রিজিড বডি রিমেইনস আনচেঞ্জড ইফ ইট ইজ মুভ অ্যালং ইটস লাইন অফ অ্যাকশন। এই ফোর্সটা যদি এখানে অ্যাপ্লাই না হয়ে যদি এর লাইন অফ অ্যাকশনের অন্য কোনো বিন্দুতেও যদি অ্যাপ্লাই হয় তবু তার এফেক্টটা সেম থাকবে, বোঝা গেল, যদি বস্তুটা রিজিড হয়। তো এই হচ্ছে ব্যাপার যে কোনো একটা রিজিড বডির উপর একটা বিন্দুতে যদি ফোর্স অ্যাপ্লাই করা হয় সেই ফোর্সের যে লাইন অফ অ্যাকশন সেই লাইন অফ অ্যাকশনের প্রতিটা বিন্দুতেই সেম এফেক্ট পাওয়া যাবে, অর্থাৎ এই ফোর্সটা এখানে অ্যাপ্লাই করতে পারি, এখানে অ্যাপ্লাই করতে পারি, প্রত্যেক বিন্দুতে অ্যাপ্লাই করলে একই পরিমাণ এফেক্ট পাওয়া যাবে, ঠিক আছে। অর্থাৎ আমরা যখন পরবর্তীতে দেখব বা অঙ্ক করব তখন অনেক ফোর্স এখানে আছে, আমরা সেখানে সেই সময় এখানেও ধরে নিই অঙ্কের সুবিধার্থে, ঠিক আছে। তো এর জন্য এই রুলের জন্যই সেটা সম্ভব হয়। তারপর এখানে কি বলছে প্রোভাইডেড ইটস ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন রিমেইন সেম, অর্থাৎ যদি এটা করা হয় একটা ফোর্স এখানে অ্যাপ্লাই না করে তার লাইনস অফ অ্যাকশনের অন্য কোনো পয়েন্টে যদি অ্যাপ্লাই করা হয় তাহলে এর যে ম্যাগনিটিউড বা ডাইরেকশন সেটা কিন্তু সেম থাকে, বা এর উপর যে ওভারঅল যে এফেক্ট সেটা সেম থাকে। নেক্সট যে টপিক সেটা হচ্ছে কোলিনিয়ার ফোর্সেস। তো নাম থেকে এগুলো মনে থাকে তবু একবার বলে দিই। কোলিনিয়ার ফোর্সেস কাদের বলা হবে, ইফ দ্য লাইন্স অফ অ্যাকশন অফ ফোর্সেস অ্যাক্টিং অন দ্য বডি লাই অন এ সেম লাইন, ওকে, সেম লাইন, দেন দ্য ফোর্সেস আর কল্ড অ্যাজ কোলিনিয়ার ফোর্সেস। অর্থাৎ একটা লাইন, ঠিক আছে, একটা লাইন আছে, এই লাইনের উপর বিভিন্ন ফোর্স আছে, ধরো এ একটা ফোর্স, হ্যাঁ, এ একটা ফোর্স, এ একটা ফোর্স, এরা সবাই একই লাইনের উপরে আছে, এ বি সি। তো এখানে এ বি সি সবাই হচ্ছে কোলিনিয়ার, যদিও এর ডাইরেকশন অপোজিট কিন্তু একই লাইনে আছে, তবু এরা সবাই হচ্ছে কোলিনিয়ার ফোর্স। ওকে, নেক্সট টপিক হচ্ছে কোপ্ল্যানার ফোর্সেস। এখানেও নাম থেকে অনেকটা বুঝতে পারবে। তো কোপ্ল্যানার ফোর্সেস কাকে বলা হচ্ছে দেখো, ইফ দ্য লাইন্স অফ অ্যাকশন অফ দ্য ফোর্সেস অ্যাক্টিং অন দ্য বডি লাই অন দ্য সেম প্লেন দেন দ্য ফোর্সেস আর কল্ড অ্যাজ কোপ্ল্যানার ফোর্সেস। অর্থাৎ এখানে আমি একটা ছবি আঁকি তবে ভালোভাবে বুঝতে পারবে তোমরা। ধরো এই একটা প্লেন আছে, দিস ইজ আ প্লেন, এই প্লেনের এটা ধরো জেড অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, এদিক বরাবর ওয়াই অ্যাক্সিস, এটা ধরো এক্স অ্যাক্সিস, ঠিক আছে।
তাহলে বুঝতে পারছো কন্ডিশনটা কীরকম। এখন এর উপর কিছু ফোর্স আছে, ধরো এ একটা ফোর্স, এ একটা ফোর্স, এ একটা ফোর্স। তাহলে এই সমস্ত ফোর্স এরা হচ্ছে কি এ বি সি ধরে নিলাম। তো এরা সবাই হচ্ছে কি একই প্লেন বা একই সমতলে আছে, এই জন্য এই ফোর্সগুলোকে বলা হবে কোপ্ল্যানার ফোর্সেস। নেক্সট কি আছে সেটা আমরা দেখব। নেক্সট একই ধরনের যে টপিক কনকারেন্ট ফোর্সেস। কনকারেন্ট ফোর্সেস মানে হচ্ছে ইফ দ্য লাইন্স অফ অ্যাকশন অফ দ্য ফোর্সেস অ্যাক্টিং অন দ্য বডি পাসেস থ্রু এ কমন পয়েন্ট দেন দ্য ফোর্সেস আর কল্ড কনকারেন্ট ফোর্সেস। অর্থাৎ কিছু ফোর্স ধরো এখানে নেওয়া হলো, হ্যাঁ কিছু ফোর্স এখানে আমি নিলাম, ধরো এ একটা ফোর্স, এ একটা ফোর্স। এবার এই ফোর্স দুটো লাইন্স অফ অ্যাকশন যদি আমি এক্সটেন্ড করি, এর লাইন্স অফ অ্যাকশন এদিকে এক্সটেন্ড হচ্ছে, তাহলে এরা একটা পয়েন্টে ইন্টারসেক্ট করছে বা একটা কমন পয়েন্টের উপর দিয়ে যাচ্ছে। এই জন্য এখানে বলা হচ্ছে দেখো, ইফ দ্য লাইন্স অফ অ্যাকশন অফ দ্য ফোর্সেস অ্যাক্টিং অন দ্য বডি পাসেস থ্রু এ কমন পয়েন্ট দেন দ্য ফোর্সেস আর কল্ড। এখানে ধরো কোনো একটা বস্তু আছে, ধরো এখানে কোনো একটা বস্তু আছে, সেই বস্তুর উপরে এই ফোর্স দুটো অ্যাপ্লাই হচ্ছে, তাহলে এই ফোর্স দুটো এক্সটেন্ড করলে কোনো একটা পয়েন্টে তাদের লাইন্স অফ অ্যাকশন যদি একটা পয়েন্টে মিলিত হয়, তখন এই ফোর্স দুটোকে বলা হবে অবশ্যই কনকারেন্ট ফোর্সেস। ওকে, নেক্সট যে টপিক সেটা হচ্ছে কোপ্ল্যানার কনকারেন্ট ফোর্সেস। এখানেও নাম থেকে আশা করি বুঝতে পারছো এটা কি, যে দ্য ফোর্সেস হুইচ মিট অ্যাট ওয়ান পয়েন্ট, একটা পয়েন্টে মিলিত হচ্ছে, অ্যান্ড দেয়ার লাইন্স অফ অ্যাকশন লাই অন দ্য সেম প্লেন আর কল্ড কোপ্ল্যানার কনকারেন্ট ফোর্সেস। এখানেও দেখো, এখানে যে এক্সাম্পলটা আমি দিয়েছিলাম এটাই দেখো, এই যে ফোর্স ধরা হয়েছিল এটাকে যদি এদিকে এক্সটেন্ড করা হয়, এর লাইন্স অফ অ্যাকশন যদি এদিকে বাড়ানো হয়, তাহলে এরাও দেখো একটা পয়েন্টে ছেদ করছে, একটা পয়েন্টে মিলিত হচ্ছে। তো এখানেও এবি ফোর্সটাকে কোপ্ল্যানার তো আছে এবং কনকারেন্টও বলা যাবে। মানে কোপ্ল্যানার কনকারেন্ট মানে একই প্লেনেও থাকতে হবে, আবার একটা পয়েন্টে মিলিতও হতে হবে, তো সেটাকে বলা হবে কোপ্ল্যানার কনকারেন্ট ফোর্সেস। ওকে, তো আজকের ভিডিওতে এত দূর পর্যন্তই আলোচনা করা হলো। আজকে হলো এই চ্যাপ্টারের পার্ট 1 হলো, ঠিক আছে। পরবর্তী পার্টে আমরা বাকি যে সমস্ত জিনিস আছে সেগুলো আলোচনা করব। তো এই জন্য চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের সেকেন্ড সেমিস্টারের যে ম্যাথামেটিক্স 2 এর সাজেশন অলরেডি পাবলিশ করা হয়েছে, সে ব্যাপারে যারা এখনও জানো না এই ভিডিও ডেসক্রিপশন চেক করতে পারো, সেখানে সে ব্যাপারে ডিটেলস এবং তার রিভিউ ভিডিও লিংক দেওয়া আছে। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই।